ফান্ডামেন্টাল ইস্যুগুলো যেটা কথা বলেছি চেষ্টা করব সেগুলোকে সেভাবেই করতে। আমি বিশ্বাস করি যে ট্রান্সপারেন্সি থাকা উচিত, আমি বিশ্বাস করি যে ডেটার ফ্লো ফ্রিকোয়েন্সিটা বাড়ানোই উচিত এবং মার্কেটকে তথ্য দিয়েই আমরা গাইড করতে পারি। এবং তথ্য দুই রকম আছে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, যেগুলো ডেটা দেওয়া হয় যত হাই ফ্রিকোয়েন্সিতে দেওয়া যা সম্ভব হয় সেটাই দেওয়াই ভালো, লুকানো ছাপানোর কিছু নাই। দুই নম্বর হলো যে কোয়ালিটেটিভ ইনফরমেশন, সেটা আমাদের এখানে সেইভাবে প্র্যাকটিস করা হয় না। পশ্চিমা দেশগুলোতে খুব ভালোভাবে করা হয়, তারা গাইডেন্সও দিয়ে দেয় যে কী ধরনের ইনফ্লেশনারি এক্সপেকটেশন বা ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন, সেন্ট্রাল ব্যাংক মনিটারি কমিটি কী ধরনের চিন্তা ভাবনা করছে সেগুলো সম্পর্কে কিন্তু তারা মিনিটসটাকে প্রকাশ করে। আমরা কি করি? মিনিটস করা হয়েছে না? যাই হোক, ওইটা চেষ্টা করতে হবে। ওই আমরা যাবৎ মুখ্যমন্ত্রী মনিটরি করছি, কমিটি হয়েছে, 3-4 মিটিং করছি, সেই কমিটিতে সঙ্গে সঙ্গে আমরা জিনিস তৈরি করে ওয়েবসাইটে দিয়েছি। না না, আমি মনিটরি পলিসি মিটিং এর কথাই বলছি। এবং আমরা খুব ট্রান্সপারেন্সি করছি, আমরা মিস করে ওই দিনে একদম ওয়েবসাইটে দিচ্ছি, আপনাদেরকে প্রেস রিলিজ দিচ্ছি। এবং আচ্ছা, ঠিক আছে, ওটা দ্যাটস ইম্পর্টেন্ট। ওই মানে এটা হচ্ছে কোয়ালিটেটিভ ইনফরমেশন, এটা দিতে হবে। ফ্যাকচুয়াল ফ্যাক্ট। দেখুন, সত্যি কথা বলতে ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও তো কিছুটা দায়ী, এটা তো অস্বীকার করে লাভ নেই, কারণ আমরা তো কাস্টোডিয়ান, সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কাস্টোডিয়ান। সেন্ট্রাল ব্যাংকের সেই নৈতিক দায়িত্বটা কিন্তু নৈতিক, যেটাকে আমরা বলবো রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আছে এবং সেই দায়বদ্ধতা কিন্তু থাকবে। কাজেই এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক, যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে এবং এটাকে ড্রয়ারের মধ্যে তালা দিয়ে আটকে রাখার কালচার সেখান থেকে বের হয়ে আসতে হবে। এই জায়গাগুলোর পরিবর্তন ইন্টারনালি দরকার আছে এবং এটা করতেই হবে। এটা না করলে ব্যাংকিং খাত কখনোই ভালো হতে পারবে না। আমি আপনার কাছে আপনাকে অভিনন্দন, আপনি আমাদের এই আজকে আমাদের অর্থনীতি আলো দেখাবে। স্যার, আমার একটু খেয়াল আছে, একটু অতীত বলি। আমাদের ফজলে কবির স্যার যখন সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে আসেন, তখন তিনি ওনার 1 নম্বর কাজ ছিল যে রিজার্ভ যে হ্যাকটা হয়েছিল সেটা প্রাধান্য দিলেন। তারপরে আমরা দেখলাম স্যার ফজলে কবির স্যার দীর্ঘ 7 বছর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি বিভিন্ন গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য স্যার ওনার পছন্দ মতো মনোনীত ইডিদের বিভিন্ন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অবজারভার হিসেবে নিয়োগ দিলেন। এর ভিতরে আমাদের এখান থেকে একজন DG1 উনি পদত্যাগ করে গেছেন এবং উনি পরপর 3টা ব্যাংকের, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবজারভার হিসেবে হিউজ পরিমাণ EDF লোন, মানে EDF এই টাকাগুলো ওনার মনোনীত যে গ্রুপ আছে, কোম্পানি আছে, তাদের মাধ্যমে বিতরণ করেছে। অবশেষে স্যার সে টাকাগুলো ফোর্স লোন হয়ে গেছে। এই যে এই ধারাবাহিকতায় এবং ব্যাংকগুলোতে গভর্নরের মন অনুযায়ী এবং গ্রুপের পছন্দ অনুযায়ী অবজারভার নিয়োগ করে, আর অবজারভার নিয়োগ হয় স্যার ব্যাংকগুলোর দেখার জন্য, আইন দেখার জন্য। আমরা দেখলাম এর আগে ব্যাংকগুলোতে যতগুলি অবজারভার দেওয়া হয়েছে, কোনো ব্যাংকই অবজারভার দিয়ে যে আপনার এটা স্যার কমপ্লিট হয়নি। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, এই যে অবজারভার নিয়োগের ক্ষেত্রে আর আগে যে টাকাগুলো স্যার গিয়েছে, এগুলোর বিষয়ে স্যার আপনারা সঠিক তদন্ত করবেন। থ্যাংক ইউ। তদন্তের চাইতে আমি মনে করি যে জিনিসগুলো ঠিক করতে হবে। উই মাস্ট লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকাতে হবে। খালি পেছন দিকে তাকালে কিন্তু আমি আগাতে পারবো না। রিয়ার ভিউ
গাড়ির রিয়ার ভিউ দিয়ে তাকিয়ে কিন্তু ড্রাইভ করা যাবে না, আমাকে তাকাতে হবে উইন্ডশিল্ড দিয়ে, মানে সামনের দিকে। তো কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য আমাকে আবার রাস্তাটাকেও ঠিক রাখতে হবে, অর্থাৎ পরিবেশটাকে ঠিক রাখতে হবে। সেই জন্য গুড গভর্নেন্স ইজ পার্ট অফ দ্যাট। তো আমরা প্রত্যেকটা জিনিসেই একটা অবজারভার একটা প্রতিষ্ঠানের দেওয়া হলো, কিন্তু প্রতিষ্ঠানের অবনতি চলতে থাকলো, এটা তো কম্প্যাটেবল হয় না, তার মানে দ্যার ইজ সামথিং রং। সেই দায়ভার তো নিতে হবে, অবজারভারকে নিতে হবে এবং ব্যাংক কর্তৃপক্ষকেও নিতে হবে। হ্যাঁ, তাকে কেন অপসারিত করা হয়নি তাৎক্ষণিকভাবে, সে অদক্ষ বা হি ইজ পার্ট অফ দ্য প্রবলেম, তাই না? হি বিকামস এ পার্ট অফ দ্য প্রবলেম, সেটা তো হয়ে যায়, তো সলিউশন না হয়ে। তো কাজে এই জায়গাগুলোতে আমি মনে করি যে সিস্টেমেটিক রিভিউ দরকার হবে। শুধু অবজারভার দিলাম, কাজ শেষ হয়ে গেল না, দ্যাটস দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ক। পরবর্তীতে অবজারভারের থেকে যে কাজ, রিপোর্টিং, তার অবজারভেশন কি, কিভাবে বোর্ড মিটিংগুলো হচ্ছে, কিভাবে স্যাংশন হচ্ছে, সেখানে কোনো রকম এই যেগুলো আছে কি দেয় নাই, সেগুলোকে সে ডকুমেন্ট করেছে না করে নাই, সেটা ভিত্তিতে তাকে জাজ করতে হবে, তাই না? তো যাই হোক, এগুলো সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করতে হবে যদি না থাকে, আর যদি থাকে সেখানে ল্যাপসেস কোথায় হয়েছে, কোথায় প্রবলেম আছে, সেটাকে বের করে সেগুলোকে প্লাগ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, যাতে ভবিষ্যতে সেই জিনিসগুলো না থাকে। তো যাই হোক, চেষ্টা করতে হবে। এখন সবকিছু তো ওভারনাইট সলিউশন হবে না, এটুকু বলতে পারি যে চেষ্টা করব, বাকিটা সবার সহায়তা নিয়ে হয়তো সাকসেসফুল হব, বা যতখানি পারি সাকসেসফুল হওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতা করেন। প্রেস, আমি মনে করি যে প্রেস ইজ এ ভ্যালুয়েবল কন্ট্রিবিউটর ইন দ্যাট। প্রেসকে যদি আমি শত্রু হিসাবে দেখি, তাহলে আমি নিজেরই ক্ষতি করব। অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো যে প্রেসেরও রেসপন্সিবল যে রিপোর্টিং করতে হবে, যাতে এমন কোনো রিপোর্টিং না হয় যেটা একটা ব্যক্তি বা কোনো ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান বা ব্যাংক বা ইত্যাদি তাকে টার্গেট করে ইচ্ছা করে মেলাইন করার চেষ্টা করা হয়েছে, সেটাও যেন না হয়। এটা যেন অবজেক্টিভ এবং তথ্যভিত্তিক হয়। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে, যেটা যেন কোনো স্পেকুলেটিভ বা কারো ক্ষতি সাধন করার জন্য যেন প্রেসকে ব্যবহার করা না হয়, সেদিক থেকে সাবধান হতে হবে আপনাদেরও। ধন্যবাদ স্যার। আমি ওবায়দুল্লাহ রনি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে আপনার আসলে আর্থিক খাত সম্পর্কে অনেক ভালো একটা ধারণা নিয়ে যে কোথায় কি সমস্যা বা সম্পর্কে এটা ধারণা নিয়ে আপনি এখানে আসছেন একটা বড় দায়িত্বে। স্যার, আপনি যে বিষয়টা বললেন যে ড্রয়ারের ভিতরে রেখে দেওয়া রিপোর্ট, আমরা দেখছি স্যার যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নজিরবিহীনভাবে একটা বিক্ষোভ হয়েছে। এটা মূল কারণ হিসেবে ড্রয়ারের ভিতরে রিপোর্ট রেখে দেওয়া, কারণ স্যার এখানে কিন্তু প্রমোশন বা পোস্টিং নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো ক্ষোভ নাই, আমরা যদি জানি। স্যার, এই কালচার যে এটা ভেরি রিসেন্ট টাইম স্যার এটা ব্যাপক মাত্রা ধারণ করেছে, যে কারণে তাদের মধ্যে ক্ষোভ ছিল যে আমরা মানে সব থেকেও যদি কোনো রেজাল্ট না আসে যেটা স্যার করে থাকে সেটাই করছে। স্যার, এই বিষয়টা মানে আপনি স্যার এখন যদি আবার আপনার আগের টায়ার কিংবা তার আগের টায়ারে এই রিপোর্টগুলো ড্রয়ারে রেখে দেয়, তো এই ব্যবস্থা ভাঙার জন্য আপনার বিশেষ কোনো ইনিশিয়েটিভ থাকে কিনা, এটা একটা স্যার। আর একটা স্যার, অত্যন্ত দুঃখজনক আমরা যখন দেখছি স্যার যে শ্রীলঙ্কায় যখন আপনি স্যার আমাদের ইয়ারএফে একটা প্রোগ্রামে বলেছিলেন যে বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশই থাকবে, কিন্তু পরিস্থিতি খারাপ হবে। স্যার, আসলেই আমরা দেখলাম যে শ্রীলঙ্কার চেয়ে আরো ভয়াবহ একটা পরিস্থিতি আমরা দেখলাম স্যার। তো আমাদের বাংলাদেশের প্রথম কোনো গভর্নর পলাতক অবস্থায় স্যার পদত্যাগ করেছেন এবং উনি এখনো পলাতক আছেন। স্যার, এই যে বিষয়টা, এটা আসলে আমাদের মোরাল বা আমাদের দেশ সম্পর্কে বাইরের কাছে নিশ্চয়ই একটা খারাপ মেসেজ আছে। এই বিষয়ে স্যার আপনার দেখুন, আমি মনে করি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যদি অতীত দেখি, আমরা অতি সম্প্রতি কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট বাদ দিলে কোনো গভর্নরকে নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠে নাই, এটাও কিন্তু স্বীকার করতে হবে। এটা দুর্ভাগ্যজনক যে ওভারঅল ন্যাশনের যখন পতন হয়েছে, মানে অধপতন হয়েছে, তখন ব্যাংকেরও অধপতন হয়েছে।
কারণ এটা এটা কিন্তু আইসোলেটেড ঘটনা না। কারণ একেবারে সেন্টার পিএমও থেকে যদি ম্যানেজ করে ইনস্টিটিউশনগুলোকে, বাংলাদেশ ব্যাংক একটা ইনস্টিটিউশন, সেটাকেও তারা ম্যানেজ করবে এবং করেছে, তাই না? কাজে ইটস পার্ট অফ ওভারঅল স্কিম অফ থিং, এটা আইসোলেটেড কিছু না। এটা যদি আমি যে কোনো প্রতিষ্ঠানকে ধরবো সেখানে কিন্তু একই সমস্যা। লিডারশিপকে তারা ওইভাবেই সিলেক্ট করেছে যাতে তাদেরকে কন্ট্রোলটা করতে পারে এবং ম্যানিপুলেশনটা হয়। তো যাই হোক, আমি আশা করব যে আমরা এই কালচার থেকে বের হতে পারবো। এবং এই সরকারের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমিও সব বলেছিলাম এর সময়, যে স্বাধীনভাবে যেন কাজ করা যায়। স্বাধীন মানে এই না যে আমি সরকারের বাইরে থেকে কাজ করব, স্বাধীনভাবে মানে হচ্ছে যে চিন্তাধারাটা এবং যেটা সত্যি সেটাকে যেন আমরা ডিনায়ারে না নিই, সেটাকে আমরা সত্যি হিসাবেই ট্রিট করে সেটাকে সলভ করার চেষ্টা করি। তো আপনাদেরকে আমি বেশি কথা আজকে আর বলবো না। হ্যাঁ, আমাদেরকে একটু যেতে হবে, সময়ও নেই লাঞ্চ করতে। আমি এটুকুই বলবো যে আপনারা আপনাদের কাজ করেন, ফাইন্ড আউট সমস্যা কোথায় কোথায় কি আছে। আপনাদের মাধ্যমেই আমি 10টা পত্রিকা থেকে আমিও বের করে নিতে পারবো যে আমি আপনারা কি বের করেছেন, এবং আমাদের দিক থেকে তদন্ত করে দেখবো যে সেগুলো সত্যি থাকে। জাতির একটা ক্রান্তি লগ্নে আপনাকে গভর্নর হিসেবে সরকার নিয়োগ দিয়েছে। সরকার নিয়োগ দিতে যে ছাত্র জনতা, দেশের মানুষের চাহিদা খেয়াল রেখে স্যার একটা বিশেষ ব্যবস্থা এবং আইনের প্রস্তাব করেছে আপনাকে নিয়োগটা দিয়েছে। প্রত্যাশা আপনাদের স্বাভাবিক বেশি থাকবে। বঙ্গ একটা অর্থনৈতিক সময় আপনাকে দুটো বিষয় বলতে একটা বলছেন বাংলাদেশ ব্যাংকে এটা রিসেন্টলি একটা কালচার মেসেজে যে কর্মকর্তারা যে ফাইলটা ইনিশিয়েট করে সেটা ধাপে ধাপে যখন ডিজি বা গভর্নর পর্যন্ত যায়, কিছু কিছু ক্ষেত্রে ফাইলের কাগজ তোলা থাকে না, যে প্রাইমারি যে ইনভেস্টিগেশনটা যে পাওয়া যায় সেটা ধাপে ধাপে কিছু পরিবর্তন হতে যায়। অথচ আগে প্র্যাকটিসটা ছিল যে ওই ফাইলটা থাকবে, কিন্তু যারা এখান থেকে টেবিল ওয়ার্ক তারা সাজেশন দেবে, কিন্তু ফাইল ওটা কাগজটা থাকবে। কিন্তু এমন দেখা যে এইটা তো ইরেগুলার প্র্যাকটিস, ইরেগুলারিটিসকে তো প্রশ্রয় দেওয়া যায় না। এটা তো ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে, তাই না, টু ম্যানিপুলেট দ্য আউটকাম। তো না, আই থিঙ্ক ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আগেরটাই ঠিক ছিল এবং সেইভাবেই রাখতে হবে। অর্থ বাজার আপনিও কার্ড এবং আমরাও জানি যে অর্থ বাজার ঠেকানোর জন্য কি পয়েন্ট একটা হলো বাংলাদেশ ব্যাংক, এইটাকে এন্ট্রি করার জন্য স্যার আপনার উদ্যোগটা কি? আমরা উদ্যোগ নেব, এখনো গভর্নমেন্ট অ্যাজ এ গভর্নমেন্ট এটাকে উদ্যোগ নিতে হবে। এটা শুধু বাংলাদেশ ব্যাংক একলা পারবে না, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান থাকবে এবং আমরা আশা করি, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে, টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। স্যার একটা প্রশ্ন স্যার করতে চাই, যদি প্রশ্নটা একটু জনস্বার্থ সংশ্লিষ্ট স্যার, স্যার এই যে পরিবর্তিত পরিস্থিতিতে 2 লাখ টাকার বেশি কোনো গ্রাহক হিসেবে অনেকে স্যার আমাদের কাছে জিজ্ঞেস করে যে এটা কতদিন বলবৎ। এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না, আমার এটা একটু অবস্থাটা বুঝে এটা ঠিক করতে হবে। এটা জাস্ট সাময়িক ব্যবস্থা, এটা তো আর কোনো পার্মানেন্ট কিছু নয়। এটা জাস্ট এই আফিভেবলের কারণে এবং কিছু ব্যাংকে গন্ডগোল হচ্ছে ইত্যাদি এসবের কারণে এবং বড় একটা চেক আসছে যেটার কারণে, এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা। হ্যাঁ, এটা টেম্পোরারি, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এটা চলে যাবে। এটা এখনই কোনো পরিকল্পনা, ডিসাইসিভ পরিকল্পনা নাই, বাট ইট ইজ পার্ট অফ দ্য প্রসেস। এটা তো অনেক ক্ষেত্রে হয়তো করতে হবে, কিন্তু কোথায় করতে হবে, কি করতে হবে, এটা আমি এখনই বলতে পারবো না। স্যার আমি আনাস কামরায় কাজ করি স্যার।
অনেকদিন থেকে একটা কথা হয়ে আসছে যে আমাদের খেলাপি ঋণ যে পরিমাণ দেখানো হয় তার থেকে অনেক গুণ বেশি। বিশেষ করে কিছু কিছু ব্যাংকের তথ্যগুলো গণমাধ্যমেও না, ঠিক আছে, ওটা ওয়েল নোন ইস্যু। এটা 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 এখানে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে কমপ্লায়েন্স, আমরা কি ব্যাজেল 3 ব্যাজেল 4 এর সাথে কমপ্লায়েন্ট কিনা। যদি কমপ্লায়েন্সটা বাড়ানো হয় অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে, এটা একটা জিনিস। এখানে বিভিন্ন ওয়েবার টেবার দেওয়া আছে, সেগুলোকে সরাতে হবে। এবং তারপরে যে কোর্ট কেস আছে, এই সবগুলোকে নিয়েই পর্যালোচনা করে হয়তো ডেটাকে অ্যাডজাস্ট করতে হবে আমাদের। তো আমরা এটার ব্যাপারে IMF এর সাথেও আলাপ করব। তারা তো এইসবে আমাদেরকে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসগুলোকে বলতে পারবে, আমাদেরকে গাইডও করতে পারবে। তো ইনশাল্লাহ আমরা উইল ট্রাই। আমাদের চেষ্টাটা কী হবে? চেষ্টাটা হবে যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ব্যাংকিং খাতে পরিণত করা এবং ইন্টারন্যাশনাল যেসব স্ট্যান্ডার্ড আছে সেটাকে কমপ্লাই করা প্রত্যেকটা ব্যাংকের জন্য। এবং বাংলাদেশ ব্যাংকের অবজেক্টিভ হবে এনফোর্স দ্য রুলস অফ দ্য গেম। আমি আর কিছু বলবো না, ধন্যবাদ।